हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग वीडियो ऑन माय यूट्यूब चैनल। आज आमी तोमादेर पढ़ाबो वेस्ट बेंगल काउंसिल अफ हायर सेकेंडारि एडुकेशनेर क्लास 11 निउ सिलेबासे सेमिस्टार 1 ए तोमादेर जे प्रथम प्रोस्पिस बा गद्यांश आछे आर के नारायणेर लेखा एन एस्ट्रोलजार्स डे এই গল্পটির পার্ট 1। এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের তিনটে গদ্য এবং তিনটে কবিতা আছে এবং শেক্সপিয়ারের র্যাপিড রিডার থেকে কিন্তু তিনটে নাটক ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এই তিনটে আছে। এগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়ি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু ভিডিও নয়, এখান থেকে পরবর্তীকালে আমি যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আসতে পারে, গ্রামার, সেগুলোরও কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। এটা হচ্ছে, দেখো আমি একটা পিডিএফ পেয়েছি, তোমাদের হয়তো বইটার এইরকমই প্রিন্ট হবে, এটা হবে ফ্রন্ট পেজ, তবু এখনও কনফার্ম নয়। আর দেখো কি কি কন্টেন্ট আছে আমি বলে দিলাম, তিনটে গদ্য, তিনটে পদ্য এবং তিনটে হচ্ছে র্যাপিড রিডার থেকে শেক্সপিয়ারের নাটক আছে যেটা গল্প আকারে দেয়া আছে। তো তোমরা হয়তো জানো, তবুও বলে রাখছি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে সব প্রশ্নই কিন্তু এমসিকিউ টাইপ হবে। তাই যদি গল্পগুলোকে আমরা একটু খুঁটিয়ে পড়ে নিই আর যেখানগুলো আমি বলবো একটু মার্ক করে রাখবে, তাহলে সেখান থেকেই সব এমসিকিউ কমন পেয়ে যাবে, বাইরে থেকে আর কিছু আসবে না। তার সাথে টেক্সচুয়াল গ্রামার এবং আনসিন আসবে 5 মার্কসের, তাই নিয়েও ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো চলো আজকে আমরা গল্পে চলে আসি। গল্পের নাম অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। লেখকের নাম আর কে নারায়ণ। এই নামটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। আর কে নারায়ণ ওনার শর্ট নেম, ওনার আসল বড় নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ক্লাস 10-এ তোমরা ইংরাজির যে লেসন 1 পড়েছিলে ফাদার্স হেল্প, সেটাও এনার লেখা। আর ক্লাস 11-এর যে পুরানো সিলেবাস ছিল, প্রথম গল্প ছিল হচ্ছে লীলা স্পেন্ড, সেটাও এনার লেখা। আর তোমরা এখন যে গল্পটা পড়তে চলছো সেটাও আর কে নারায়ণের লেখা। দেখবে প্রতি বছর ইংরাজিতে এনার একটা করে গল্প থাকবেই। তো ইনি হচ্ছেন ভারতীয়দের মধ্যে যে সমস্ত লেখক ইংরাজিতে বেশি লিখেছেন তার মধ্যে হচ্ছেন ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, একজন পথপ্রদর্শক হচ্ছেন আর কে নারায়ণ। তিনি তার জীবনে বেশিরভাগ লেখাই কিন্তু ইংরাজিতে লিখেছেন। এবং এই গল্পটা নেওয়া হয়েছে মালগুড়ি রেস থেকে, ওনার লেখা বিখ্যাত যে গল্পের সংকলন সেখান থেকে। ওই যে তোমরা যেটা পড়েছিলে ফাদার্স হেল্প বা যেটা আগে ছিল লীলা স্পেন্ড, সেটাও কিন্তু সেই মালগুড়ি রেস থেকেই নেওয়া। তো চলো, এ তো গেল লেখক পরিচিতি। এরপরে আমরা ডিরেক্ট গল্পে চলে আসি। আমি গল্প পড়াতে পড়াতে আননোন ওয়ার্ডসগুলোরও মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। আর ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেগুলোও আমি বলবো, তোমরা ওগুলো কিন্তু একটু আন্ডারলাইন করে নেবে। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। সময় মতো দিনের মাঝখানে সে তার ব্যাগটাকে খুলতো। পাংচুয়ালি মানে হচ্ছে সময় মতো, আর মিড ডে দিনের মাঝখান মানে এই দুপুরবেলাটা ধরে রাখো, এরম সময় করে সে তার ব্যাগ খুলতো। সে বলতে কে, এখানে অ্যাস্ট্রোলজার, হয়তো একটা জ্যোতিষের কথা বলা হয়েছে। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং সে তার কাজের যেসব জিনিসপত্র সেগুলোকে ছড়িয়ে দিত। স্প্রেড আউট মানে ছড়ানো, তোমরা জানো। আর প্রফেশনাল ইকুইপমেন্ট মানে হচ্ছে যে কোনো পেশার বা কাজের যন্ত্রপাতি। তো এ তো এখানে জ্যোতিষ, এর তো যন্ত্রপাতি নয়, তার যেসব কাজের জিনিস সেই জিনিসপত্রকে ছড়িয়ে দিত। সেই জিনিসপত্রের মধ্যে কি কি ছিল? হুইচ কনসিস্টেড অফ, যেটার মধ্যে ছিল, কনসিস্টেড মানে ধারণ করা হয়, এখানে সেই যন্ত্রপাতি বা জিনিসপত্রের মধ্যে কি কি ছিল, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এ ডজন কাউরি সেলস, 1 ডজন হচ্ছে কড়ির খোলস। কাউরি সেলস মানে হচ্ছে যেটাকে আমরা কড়ি বলি, তাহলে 1 ডজন কড়ি ছিল। এ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা 4 চৌকো হচ্ছে কাপড় ছিল। উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, তার মধ্যে কিছু অস্পষ্ট বা ঝাপসা রহস্যময় তালিকা আঁকা আছে। অবস্কিওর মানে হচ্ছে যেটা আধবোঝা, অস্পষ্ট, ঝাপসা। আর মিস্টিক চার্টস হচ্ছে কিছু হচ্ছে ওই রহস্যময় কিছু তালিকা, ওই যেরকম তারা জ্যোতিষীদের কাছে থাকে সেরম। অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং, এবং এক বান্ডেল, এক গোছা পালমাইরা রাইটিং, এটাকে হচ্ছে পামাইরা রাইটিংও বলতে পারো। পাম মানে হচ্ছে তাল গাছ, তো তাল গাছের পাতার ওপরে লেখা সেই পুরানো নথি বা পুঁথি যেরম হয় সেইরকম 1 ডজন ছিল। তাহলে কি কি ছিল? 12টার মতো কড়ি, একটা 4 চৌকো কাপড়, তার মধ্যে কিছু অস্পষ্ট ঝাপসা তালিকা আঁকা আছে, এবং হচ্ছে 1 গোছা ওই তাল গাছের পাতার পুঁথি। His forehead was resplendent with sacred ash and vermilion. তার কপালটা চকচক করছিল। রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে উজ্জ্বল বা চকচক করা। কিসে? সেক্রেট অ্যাশ,
পবিত্র ছাই এবং ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান মানে হচ্ছে সিঁদুর। দেখবে এই যে জ্যোতিষগুলো হয় তাদের মাথাতে দেখবে এরকম তারা ছাইয়ের এই আঙুলের 3টে দাগ থাকে এবং মাথায় সিঁদুর থাকে। তো এই যে জ্যোতিষী তার কপালটাও কিন্তু এই ছাই এবং সিঁদুরে ভর্তি ছিল। এখান থেকেও এমসিকিউ আসতে পারে, আন্ডারলাইন করে রাখবে। অ্যান্ড হিজ আই স্পার্কেলড, এবং তার চোখগুলো জল জল করছিল। স্পার্কেল মানে জল জল করা, উজ্জ্বল হচ্ছিল। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অপ্রাকৃতিক ঔজ্জ্বল্যতায়। অ্যাবনর্মাল দেখো, নর্মাল কিন্তু নয়, এটা হচ্ছে ওই জন্য অপ্রাকৃতিক। আর গ্লিম মানে উজ্জ্বলতা, মানে তার চোখের দৃষ্টি যেন জল জল করছিল। কেন? হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ, আউটকাম মানে ফলাফল, যেটা কিসের ফলে হচ্ছিল? অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, সে অনবরত গ্রাহক খুঁজছিল। কন্টিনিউয়াল সার্চিং মানে তার অনবরত চোখটা কি খুঁজছিল? আশপাশ দিয়ে যারা যাচ্ছে সেই রকম কোনো কাস্টমার বা গ্রাহক যাকে সে হচ্ছে মুরগি বানাতে পারবে, মানে সে তার কাছে এসে তার ভবিষ্যৎ জানতে চাইবে, এই রকম গ্রাহক অনবরত খুঁজছিল। তাই তার চোখের দৃষ্টিটা ওই রকম তার একটা অপ্রাকৃতিক ঔজ্জ্বল্যতে ভরা ছিল। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার সাধারণ যে গ্রাহকরা, ক্লায়েন্টস মানে জানো গ্রাহক মানে কাস্টমার, টুক টু বি এ প্রফেটিক লাইট, এটাকে ভাবতো ভবিষ্যতের আলো, প্রফেটিক মানে ভবিষ্যৎময়। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা এটাতে স্বস্তি বা সান্ত্বনা অনুভব করত। ফেল্ট কমফোর্টেড মানে শান্ত অনুভব করা বা স্বস্তি অনুভব করা। তাহলে তার চোখের দৃষ্টি কিন্তু গ্রাহক খোঁজার জন্য, কিন্তু গ্রাহকরা ভাবতো এই চোখের দৃষ্টির মধ্যে কি আছে? কোনো হচ্ছে ভবিষ্যতের আলো, এবং এই সব এনার থেকে কথা শুনে বা এনার সাজেশান বা অ্যাডভাইস পেয়ে তারা সান্ত্বনা পেত। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, তার যে চোখের শক্তিটা সেটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। এই যে চোখের উজ্জ্বলতার কথা বলেছে, কনসিডারেবলি মানে যথেষ্ট, আর এনহ্যান্স মানে বৃদ্ধি পাওয়া। কিসের জন্য বৃদ্ধি পেয়েছিল? বাই দেয়ার পজিশান, তাদের অবস্থানের জন্য, মানে চোখটা এমন জায়গায় অবস্থিত। আর আরও একটা কারণ দেখো তারপরেই বলেছে, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, সেই রং কলার রঙিল কপালের মাঝখানে। তাহলে কপালে আছে হচ্ছে সেই স্যাক্রেড অ্যাশ ছাই এবং ভার্মিলিয়ান সিঁদুর, সেই রং করা কপালের মাঝখানে যে জায়গায় তার চোখ দুটো অবস্থিত যেন তার জ্যোতিটা আরও বৃদ্ধি পেয়েছিল। তার সাথে আর কি আছে দেখো, এটা হচ্ছে মানে ওই জ্যোতিষীটার যে শারীরিক রূপ সেইটা বলেছে তার কীরকম তাকে দেখতে। তার সাথে আরও ছিল দ্য ডার্ক হুইস্কার্স, হুইস্কার্স মানে হচ্ছে গোঁফ, মুস্ট্যাচ, এবং সেই যে ঘন কালো গোঁফ। হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, যেটা হচ্ছে তার গাল বরাবর নেমে এসেছে। স্ট্রিম ডাউন মানে নেমে আসা। দেখবে এইসব জ্যোতিষ বা সাধু বাবা যারা হয় তাদের কিন্তু সব গোঁফ দাড়ি থাকে। তাহলে সেই যে দাড়ি, এই গোঁফ তার ওই গাল থেকে নেমে এসেছে। ইভেন এ হাফ উইটস আইস, হাফ উইট মানে অর্ধজ্ঞানী, যার বেশি জ্ঞান নেই, উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, সেও এই দৃশ্য দেখে কিন্তু মানে অদ্ভুত না হয়ে পারবে না, মানে সেও আশ্চর্য অবশ্যই হবে। স্পার্কেল মানে ঔজ্জ্বল্য হয়, মানে যার এসব নিয়ে কোনো জ্ঞান নেই, জ্যোতিষ কিছু বোঝে না, সেরকম হাফ উইটস অর্ধজ্ঞানীও এই যে অ্যাস্ট্রোলজার বা এই জ্যোতিষের যে আউটলুক, তার যে বাহ্যিক রূপ, সেটা দেখে হচ্ছে সে কী হবে? ইমপ্রেস হবেই, প্রভাবিত হবেই। এই যে কপালে হচ্ছে ছাই সিঁদুর, তারপরে হচ্ছে এরম গোঁফ নেমে এসেছে, চোখের মধ্যে যে দৃষ্টি, এইগুলো থেকে সবাই ইমপ্রেস হবেই। টু ক্রাউন দ্য এফেক্ট, এবং এই এফেক্ট ক্রাউন করা হচ্ছে, ক্রাউন মানে মুকুট হয়, রাজমুকুট, এখানে হবে রাজকীয়, মানে ব্যাপারটাকে রাজকীয় করার জন্য হি উন্ড এ স্যাফরন কালার টারবান, উন্ড মানে হচ্ছে বাঁধা, সে কি করেছে? একটা স্যাফরন কালারের, স্যাফরন হচ্ছে জাফরান রঙকে বোঝায়, কিন্তু এখানে স্যাফরন হবে গেরুয়া, সে একটা গেরুয়া রঙের টারবান অর্থাৎ পাগড়ি পরেছে। আন্ডারলাইন করে রাখবে, এখান থেকেও এমসিকিউ আসতে পারে। স্যাফরন কালার টারবান, গেরুয়া রঙের একটা সে পাগড়ি পরেছে অ্যারাউন্ড হিজ হেড, তার মাথাতে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তার মানে গেরুয়া হচ্ছে এমন একটা কালার রং, আমরা জানি দেখো গেরুয়া কারা ধারণ করে? বড় বড় ঋষি মুনি জ্ঞানীরা এবং হচ্ছে মনীষীরা এই রঙটা পরেন, এই রঙের বস্ত্র। তো এই জন্য জ্যোতিষও এত চালাক, বলছে ওই মাথায় এমন রঙের ওই জাফরান মানে স্যাফরন গেরুয়া রঙের সে হচ্ছে একটা পাগড়ি পরে আছে, বলছে এই রঙটা কখনো ব্যর্থ হয় না, এই রং পরে আছে মানেই লোকেরা এর কাছে অবশ্যই আসবে।
দেখো তারপরেই লেখা আছে কীরকমভাবে লোকেরা তার কাছে আসছে। পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার প্রতি আকর্ষিত হতো। প্যাসিভ ভয়েসে লেখা আছে, এগুলো কেন দেখবে পড়াটা ভালোভাবে পড়লে এখান থেকে কিন্তু অনেক টেক্সচুয়াল গ্রামারেরও তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার প্রতি আকর্ষিত হতো অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস আর ডালিয়া স্টকস, যেরমভাবে মৌমাছিরা আকর্ষিত হয় কসমস বা ডালিয়া ফুলের কাণ্ডের প্রতি। এই কসমস হচ্ছে একটা ফুল, ঠিক আছে, বেশ ঝাঁকে হয়, ছোট্ট ফুল, ওই সাদা গোলাপি বেগুনি রঙের হয়। আর ডালিয়া তো তোমরা জানো, স্টকস মানে হচ্ছে বোঁটা মানে বৃন্ত। তাহলে যেরকমভাবে মৌমাছিরা কসমস এবং ডালিয়া ফুলের প্রতি আকর্ষিত হয়, লোকেরা এই জ্যোতিষ এই সাধু বাবার প্রতি আকর্ষিত হতো। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, সে বসত একটা বিস্তৃত ডালপালা বিস্তৃত তেঁতুল গাছের নিচে। বাউস মানে হচ্ছে ডালপালা, স্প্রেডিং মানে ছড়ানো, ট্যামারিন ট্রি তো জানো তেঁতুল গাছ, এটাও আন্ডারলাইন করে রাখো। তাহলে একটা তেঁতুল গাছ যার শাখা বিস্তৃত ছিল তার নিচে সে বসত। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ, যার পাশ দিয়ে একটা রাস্তা কি হচ্ছে দেখো, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, সেটা কোথায় চলে যাচ্ছে রাস্তাটা, টাউন হল পার্কের দিকে চলে যাচ্ছে। এটাও আন্ডারলাইন করে রাখবে, এখান থেকেও এমসিকিউ আসতে পারে। তাহলে সে বসত তেঁতুল গাছের বিস্তৃত তেঁতুল গাছের ডালপালার নিচে, আর তার পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু টাউন হল পার্কের দিকে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এই জায়গাটা বেশ বিশিষ্ট বা উল্লেখযোগ্য ছিল বিভিন্ন কারণে, শুধু একটা কারণে নয়, অনেক কারণেই এই জায়গাটার একটা আলাদা গুরুত্ব ছিল। রিমার্কেবল মানে বিশিষ্ট বা উল্লেখযোগ্য। এ কেন দেখো তারপরেই লেখা আছে সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, একটা লোকেদের ভিড়, জনগণের ভিড়। সার্জিং ক্রাউড, সার্জিং মানে হচ্ছে উথাল পাতাল মানে ভর্তি, ফুলে ফেঁপে ওঠা, তো এখানে ভিড় বলতে পারবে। সার্জিং ক্রাউড একটা ভিড় জনতা, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন সবসময় যাতায়াত করতো কোথা দিয়ে না, দিস ন্যারো রোড, এই যে সরু রাস্তাটা সেই রাস্তা দিয়ে, মর্নিং টিল নাইট সকাল থেকে রাত পর্যন্ত, যে কোনো একটা সময় নয়, সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তায় কিন্তু ভিড় থাকতো। আর যেখানে ভিড় লোকের থাকে সেখানেই কি হয়, সেখানেই হচ্ছে দেখবে ব্যবসাপাতি ভালো চলে। সেই জন্য তারপরেই বলেছে দেখো এই ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশানস, রকমারি ব্যবসা এবং পেশা, ট্রেড তো ব্যবসা জানো, অকুপেশান পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, তাই এই পথেতে সব ধরনেরই হচ্ছে ব্যবসা এবং পেশার লোক দেখা যেত, কারণ এখানে ভিড় হয়, ভিড়ে মানুষের কি হবে, কাজ কারবার ভালো চলে। কি কি ধরনের এখানে ব্যবসাপাতি বা পেশার লোক দেখা যেত দেখো সেটা পড়াচ্ছি, এগুলো আন্ডারলাইন করে রাখবে। মেডিসিন সেলার, এখানে ওষুধ বিক্রি হতো। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, হচ্ছে চুরি করা মালপত্র বিক্রি হতো। স্টোলেন হার্ডওয়্যার মানে চুরি করা মালপত্র। আর জাঙ্ক, জাঙ্ক মানে হচ্ছে যেগুলো খারাপ হয়ে গেছে, আমাদের যেটা ভাষায় টিন ভাঙা লোহা ভাঙা বলে, এসব বিক্রিরও দোকান ছিল। ম্যাজিশিয়ানস, জাদুঘরের দোকান ছিল। অ্যান্ড অ্যাবভ অল, এরও উপরে আর কি, অ্যান অকশানিয়ার অফ চিপ ক্লোথ, সস্তা পোশাক বিক্রি করার এক নিলামকারী ছিল। অকশানিয়ার মানে হচ্ছে নিলামকারী, যে নিলাম করে। চিপ ক্লোথ মানে হচ্ছে সস্তা জামা কাপড়, এই যে আমাদের এখনও দেখতে পাই, দেখবে রাস্তাঘাটে এরকম বিক্রি হয়, ভ্যানেতে করে 100 করে বিক্রি হচ্ছে। তো ওরম অকশান করে করে, কোনটা 50, 60, 70 দামাদামি করে হচ্ছে নিলাম করে, কেউ বেশি দাম দিল তাকে সেটা দিয়ে দেবে। হু ক্রিয়েট এনাফ ডিন অল ডে, এরা কী করতো, সারাদিনে বেশ যথেষ্ট কোলাহল তৈরি করতো। ডিন মানে হচ্ছে কোলাহল, চেঁচামেচি যেটাকে বলে। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরকে আকর্ষিত করবে বলে। তাহলে এরা ব্যবসা করছে, যদি চুপ করে বসে থাকে তো ব্যবসা চলবে না। তাহলে এই যতগুলো পেশার লোক বলা হলো, এরা বেশ যথেষ্ট কোলাহল তৈরি করতো যাতে শহরের লোক আকর্ষিত হয়, তাদের কাছে আসে, জিনিস কেনে। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, তারপরেই ছিল একটা মানে ভসিফেরাসনেস মানে হচ্ছে যে চেঁচামেচি করে, সোচ্চার, তীক্ষ্ণ গলার, এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। ফ্রাইড গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাট হচ্ছে চিনে বাদাম, আর ফ্রাইড মানে হচ্ছে ভাজা, মানে একটা ভাজা বাদামের বিক্রেতা, ভাজা বাদাম কিন্তু কাঁচা বাদাম নয়। আর ভসিফেরাসনেস মানে বললাম যে হচ্ছে খুব যার জোরে গলা, চেঁচামেচি করে। তো এই রকম হচ্ছে একটা সোচ্চার বা উঁচু গলার এক চিনে বাদাম বিক্রেতা। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার দোকানের জিনিসপত্র প্রত্যেক দিন আলাদা আলাদা বেশ শৌখিন নাম রাখতো।
ওয়্যার মানে জিনিসপত্র, আর ফ্যান্সি নেম বুঝতে পারছো, বেশ একটা এমন নাম যে নামটাতে সবাই ইমপ্রেস হয়, বেশ সূক্ষ্ম সূক্ষ্ম নাম লাগতো। কীরকম নাম এগুলোতেও আন্ডারলাইন করবে। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলতো বোম্বে আইসক্রিম, বিক্রি করছে সেই ভাজা চিনে বাদাম, কিন্তু কি বলছে বোম্বে আইসক্রিম করে বিক্রি করতো। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন বলতো দিল্লি আমন্ড, এটা দিল্লির বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন বলতো রাজাস ডেলিকেসি, রাজার সূক্ষ্মতা, মানে রাজরাজাদের মতো জিনিস, রাজাদের ব্যাপার, সেই সব জিনিস বিক্রি করছি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এই রকমই চলতে থাকতো। মানে বিভিন্ন দিন সে তার জিনিসপত্রের বিভিন্ন রকম নাম দিয়ে বিক্রি করতো। কেন নাম দিত? দর্শকদের আকর্ষিত করার জন্য। অ্যান্ড পিপিল ফ্লোক টু হিম, এবং লোকেরা ঝাঁকে ঝাঁকে তার কাছে যেত। এই ফ্লোক তোমরা পড়েছো আগেই, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, লোকেরা ঝাঁকে ঝাঁকে তার কাছে যেত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই জনতার একটা বিশেষ অংশ, কনসিডারেবল মানে বেশ ভালোই একটা পোর্শন মানে অংশ, তারা কি করতো? ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, তারাও কিন্তু এসে ওই যে জ্যোতিষ তার কাছে ভিড় করত। ড্যালি কথাটার অর্থ হচ্ছে দেখবে অলসভাবে ভাবনা চিন্তা করা। এবার পাশে সে বাদাম কেনার ওখানে ভিড় হয়েছে, সেখান থেকে কিছু লোক হচ্ছে আমাদের এই জ্যোতিষের কাছে এসেও ভিড় করতো। ড্যালি ওই যে বললাম অলসভাবে তাকানো, একজন দেখছে জ্যোতিষটাকে যে এর কাছে একবার যাব, হাতটা একবার দেখাবো, তো এর কাছেও বেশ লোকেরা কিন্তু এসে ভিড় করতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, এবং এই জ্যোতিষীটা তার ব্যবসাকে পরিচালনা করতো। ট্রানজাক্ট করা মানে পরিচালনা করা। বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা আগুনের আলোতে, ফ্লেয়ার মানে আগুনের শিখা, সেই আগুনের শিখার আলোতে, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ, যেটা কোথা থেকে আসতো? ক্র্যাকেল মানে ফাটল দিয়ে আসা, স্মোকটা ওই ধোঁয়া, ওটা অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, কাছেই যে ওই ভাজা বাদামের ওই যে স্তূপ হয়েছে সেখান থেকে। তাহলে ওই যে পাশেই যে বিক্রেতাটা আছে, ভেন্ডর, সে তো বাদামকে ভাজছে, তার ওখান থেকে যে আগুনটা আসছে, সেই আগুনের আলোর শিখাতেই হচ্ছে আমাদের এই অ্যাস্ট্রোলজার নিজের ব্যবসা চালিয়ে নিত। সোজা কথা বলতে গেলে এই অ্যাস্ট্রোলজারের দোকানে নিজস্ব কোনো আলো ছিল না। এ তো দোকান নয়, এ তো ফাঁকাতে বসে আছে, সেটার কথা বলেছে, নিজস্ব কোনো আলো নেই। তারপরেই বলা আছে দেখো, হাফ দ্য এনচন্টমেন্ট অফ দ্য প্লেস, এই জায়গাটার যে অর্ধেক রহস্য রোমাঞ্চ, এনচন্টমেন্ট মানে যে এর যে একটা মানে রহস্যময়, তাই জায়গাটার, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, তার পেছনে এটাই কারণ, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এই এলাকাটায় পৌরসভার আলোর কোনো সুযোগ সুবিধা ছিল না। বেনিফিট মানে সুবিধা, আর মিউনিসিপ্যাল লাইটিং বুঝতে পারছো, পৌরসভার আলো। এখন পৌরসভা বাদ দাও, দেখবে আমাদের গ্রামের মধ্যেও সব জায়গায় লাইট পোস্টে আলো দিয়ে দিয়েছে, যেখানগুলো একটু বেশি লোক যায়, তেমাথামা চৌরাস্তার মোড়, সেখানে দেখবে বড় রকম সেই ওপরে আলো লাগিয়ে দিয়েছে। আর শহরের দিকে তো এরকম আলো বেশিই আছে। কিন্তু এই যে জায়গাটা, এটা তো মালগুড়ি শহরের ঘটনা, প্রথমেই বললাম, কিন্তু তখনও সেই জায়গাটাতে কোনো কর্পোরেশন মানে মিউনিসিপ্যাল পৌরসভার আলোর ব্যবস্থা ছিল না। মনে রাখতে হবে, ইনি যে সময় গল্প লিখেছেন এটা কিন্তু ব্রিটিশ সময়কাল, ভারত তখনও স্বাধীন হয়নি, এবং আজ থেকে প্রায় ধরো 100 বছর আগে প্রায় এই গল্পগুলো লেখা, 100 না হলেও 50-75 বছর তো হবেই। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এবং এই দোকানের এই জায়গাটা কিসে আলো পেত? সফট লাইটস, দোকানের আলোয় আলোকিত হতো। এটা থেকেও কিন্তু গ্রামার আসতে পারে। এটা কোন ভয়েসে আছে দেখো, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এটা দিয়ে তবে তোমায় ভয়েস চেঞ্জ দিতে হবে। এই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোতে। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস, এক দুজনের কাছে শোঁসো করা গ্যাসের আলো ছিল, যেটাকে হ্যাচাক বলা হয়, গ্যাস ভরা থাকতো, শোঁসো করে আওয়াজ হয়। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারোর কাছে ছিল হচ্ছে মশাল বা লম্ফ, নেকেড মানে অনাবৃত, যেটা ঢাকা নয়, ফ্লেয়ার্স মানে আগুন বললাম, যে আগুনটাকে ঢেকে রাখা নয়, মশালও বলতে পারো বা লম্ফও বলতে পারো। স্টাক অন পোল, সেগুলো হচ্ছে খুঁটিতে আটকে দিয়েছে। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আবার অনেকের কাছে ছিল পুরানো দিনের যে সাইকেলে যে আলো ব্যবহার করা হতো সেটা। এটা কিন্তু ওই নয়, কি বলে ডায়নামো ঘুরিয়ে যেটা হতো বিদ্যুৎ শক্তি, ওটা নয়, এরকম ছোট্ট এর মধ্যে তেল দিয়ে আলো জেলে রাখতো, তাতে করে যেত, ওই রকম তারা সাইকেল ল্যাম্পও কারো কারো কাছে আছে। তাহলে এখানে মেন যে কথাটা বলতে চাইছে, এই জায়গায় কোনো আলো ছিল না। কোনো দোকানে কিসের আলো ছিল? ওই যে হিসিং গ্যাস লাইটস, নেকেড ফ্লেয়ার্স এবং ওল্ড সাইকেল ল্যাম্পস। অ্যান্ড 1 or 2, একজন কি দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, এই জ্যোতিষের মতো, ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, এরা নিজেদের আলো ছাড়াই ম্যানেজ করে নিত। মানে এদের নিজেদের আলো নেই, ওই পাশের আশপাশের দোকান থেকে যে আলো আসছে তাতেই তারা তাদের কাজ কারবার চালিয়ে নিত।
ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস, এটা ছিল এক অদ্ভুত আলোর বিচ্ছুরণ। ক্রিস ক্রস মানে এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন রকমের আলো আসছে। তো একটা ওপরে ভাবো যে যেরকম বললাম, ওপর থেকে যদি একটা বড় হ্যালোজিন বা বড় আলো নেওয়া হয় তাহলে সব জায়গাটাই একদম আলোকিত হয়ে যাবে, কিন্তু এখানে সে ব্যাপারটা নয়, বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের আলো। ওই জন্য বলছে বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস, সব জায়গা থেকে আলোর একটা বিচ্ছুরণ ঘটছে। অফ লাইট রেজ, আলোর শিখার, অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং তার মধ্যে দিয়ে কী হচ্ছে, ছায়া চলাচল করছে, মানুষ আসছে যাচ্ছে, তাদের ছায়াটাও হচ্ছে ওই আলোর মধ্যে দিয়ে পড়ছে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এইটাই বলতে এই রকম পরিস্থিতিটা, এই যে একটা আলো আধারি পরিবেশ, যে অ্যাটমসফিয়ারটা বা অ্যাম্বিয়েন্সটার কথা বলেছে, এটা হচ্ছে সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটাই জ্যোতিষীটাকে খুব ভালোভাবে মানিয়ে যায়। কেন? ও এই রকমই একটা পরিবেশ দরকার, ওর আলো আধারি পরিবেশ হবে, তবেই তো লোককে বেশি মুরগি বানাতে পারবে, সেইটা বলতে চেয়েছে। আরও একটা কারণ আছে দেখো তারপরে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট, সব থেকে সাধারণ কারণ হলো দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষ হবার তার একদমই ইচ্ছা ছিল না। লিস্ট ইন্টেন্ডেড মানে তার একেবারেই ইচ্ছা ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ হবার। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে তার জীবন শুরু করেছিল, তার মানে তার জ্যোতিষী হবার এতটুকু ইচ্ছা ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, এবং সে নিজেই জানে না তার সাথে পরের মিনিটে কি ঘটবে। বোঝো, তাহলে তোমরা বুঝেই পেরে গেলে এ হচ্ছে এক ভণ্ড জ্যোতিষী। দেখো আমি সব জ্যোতিষীকে ভণ্ড বলছি না, কিন্তু আমার তো মনে হয় 190%ই ভণ্ড, 10% সত্যিকারের তারা খুব জিনিয়াস লোকেরাও হয়, কিন্তু এ যে পুরোপুরি ভণ্ড সেটা এইখানেই বোঝা যাচ্ছে। বলছে তার সাথে পরের মিনিটে কী হবে সে নিজে জানে না, তাহলে এ আবার অন্যকে ভবিষ্যৎবাণী করে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার অফ দ্য স্টার্স, সে তারাদের প্রতি ততটাই আগন্তুক বা অচেনা ছিল, অ্যাজ ওয়ার ইজ ইনোসেন্ট কাস্টমার্স, তার নিষ্পাপ গ্রাহকদের প্রতি। তাহলে তার কাছে যে আসে কাস্টমার গ্রাহক, তারা তো গ্রহ নক্ষত্র সম্বন্ধে জানে না, জ্যোতিষের কাছে আসে কেন? জ্যোতিষী বলে যে গ্রহ নক্ষত্র বিচার করে কোন রত্ন ধারণ করতে হবে, কিন্তু এই ভণ্ড জ্যোতিষী সে গ্রহ নক্ষত্রদের প্রতি ততটাই অচেনা যতটা তার নিষ্পাপ মানে কাস্টমাররা, নিষ্পাপ গ্রাহকেরা। ইয়েট হি সেড থিংস, তাতেও সে এমন কিছু বলে, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যেটা সবাইকে সন্তুষ্ট করে এবং অবাক করে দেয়। প্লিজড মানে সন্তুষ্ট করা, আর অ্যাস্টনিশড মানে অবাক করে দেয়া। এবার কি করে বলতে পারে তোমাদের মনে হতে পারে, তাহলে এ যদি ভণ্ড হয় এ কী করে বলে? এর কিছু ট্রিক্স আছে। দেখো কিসে বলে, দ্যাট ওয়াজ এ মোর ম্যাটার অফ স্টাডি, এটা হচ্ছে কিসের ব্যাপার? একটা পর্যবেক্ষণের ব্যাপার। এখানে স্টাডি মানে পড়াশোনা বলবে না, এখানে হচ্ছে পর্যবেক্ষণ, আর ম্যাটার মানে বিষয়। সে লোককে খুঁটিয়ে দেখে, পর্যবেক্ষণ করে। প্র্যাকটিস, এর পেছনে তার অনেক অনুশীলন আছে, যেটাকে অধ্যাবসায় বলে। যে বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই প্র্যাকটিস করে করে নিজেকে এই জায়গায় নিয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে শ্রিউড গেস ওয়ার্ক, এর হচ্ছে বেশ চতুরতার সাথে অনুমান করতে পারে। শ্রিউড মানে যে চতুর, চালাক, আর গেস ওয়ার্ক, গেস মানে অনুমান করা। তাহলে একটা লোককে দেখে বেশ এ চালাকির সাথে অনুমান করতে পারে, এর পেছনে তার অনেক প্র্যাকটিস আছে, এবং সে হচ্ছে ভালো পর্যবেক্ষণ করে। দেখবে এই যে জ্যোতিষী, এদের কিছু সিম্পল কথাবার্তা হয় যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমরা পরে পড়ব। দেখবে কেউ গেলে জ্যোতিষের কাছে মানুষ কেন যায়? তার কোনো সমস্যা হয়েছে বলেই যায়। যার জীবন ঠিকঠাক চলছে সে কোনোদিন জ্যোতিষীর কাছে যাবে না। তো জ্যোতিষীর কাছে যে যাচ্ছে তাকে গেলে প্রথমে এই সব কথাগুলোই বলে, যে টাকার অভাব, সংসারে অশান্তি চলছে, তারপরে কাজ কারবার ভালো চলছে না, ঠিক আছে, মনে সুখ নেই, এই সব নিয়েই কিন্তু মানুষ যায়। তো এই সব কথা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো আমাদের এই জ্যোতিষীও কিন্তু সেইভাবেই অনুমান করে কথা বলে। অল দ্য সেম, যাই হোক, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেভার অ্যাজ এনি আদার, এটা কিন্তু একটা সৎ মানুষের পরিশ্রমেরই ফল। তাহলে একটা মানুষ যেমন বাইরে গিয়ে খেটে রোজগার করে, লেখক বলতে চাইছেন এই জ্যোতিষী কিন্তু যথেষ্ট পরিশ্রম করে। এবং তারপরে বলেছে হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম, এবং সে যে ওই যে মূল্যটা রোজগার করে, ওয়েজেস মানে তার পারিশ্রমিক, সে সেটা ডিজার্ভ করে, সে সেটা যোগ্য। হি ক্যারিড হোম, যেটা সে বাড়ি নিয়ে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সারা দিন ধরে ওখানে বসে সে লোককে বোকা বানিয়েই হোক আর যেভাবেই হোক, সে যে টাকাটা রোজগার করে সে সেটার কিন্তু যোগ্য। একটা সৎ মানুষের মতো সে খেটে যেরকম একটা মানুষ রোজগার করছে, এও খেটেই রোজগার করছে। বলে দেখো লাস্ট প্যারাগ্রাফে এই পেজের কি বলেছে, তার একটু পুরানোর কথা বলছে, তার অতীতে কি হয়েছিল। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়ে এসেছিল, উইথাউট প্রিভিয়াস থট অর প্ল্যান, আগের কোনো চিন্তাভাবনা না করেই। তার কোনো চিন্তাই ছিল না, কিন্তু সে হঠাৎই গ্রাম ছেড়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে গ্রামেতেই কন্টিনিউ করতো, মানে গ্রামেতেই
থাকতো, দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, সেখানে তাহলে তাকে কি করতে হতো, তার যে পূর্বপুরুষ তাদের কাজটাই তাকে করতে হতো। ক্যারিড অন মানে চালিয়ে যাওয়ার, ফোর ফাদার্স হচ্ছে পূর্বপুরুষ, মানে তার যে বাপ ঠাকুরদার ওখানের কাজ সেটাই তাকে করতে হতো। আর গ্রামের মানুষের আগের জেনারেশনের কাজ বলতে কি, চাষবাস। দেখো তারপরেই লেখা আছে নেমলি টিলিং দ্য ল্যান্ড, বলতে গেলে কি জমিতে হাল চালানো, টিলিং মানে হচ্ছে লাঙল দেওয়া বা হাল চালানো, তার মানে জমিতে চাষ করা। লিভিং, ম্যারিং, ওখানেই বাস করা, ওখানেই গ্রামের কারোর সাথে বিয়ে করা, বাচ্চা কাচ্চা হওয়া, এটাই বলেছে তার জীবন হতো। অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, তার সেই কর্নফিল্ডে শস্য খেতে, রাইপেন মানে হচ্ছে ফল পাকা, মানে তাকে চাষ করতে করতে মানে ফল পাকাতে হতো, অর্থাৎ মাঠে চাষ করতে হতো। আর এই চাষ করতে করতে এখানে দেখো এইটা দুটো অর্থে লেখক ব্যবহার করেছেন। রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড, তার শস্য খেতে ফসল পাকানো, এর মধ্যে দিয়ে কিন্তু লেখক এটাও বলতে চেয়েছে মানে শস্য খেতে সেও ধীরে ধীরে পাকতে থাকবে, তার মানে কি তারও বয়স হতে থাকবে, মানে এটাই তার জীবন হতো, ওখানে চাষবাস করেই তার জীবন শেষ হয়ে যেত। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক, মানে এটাই তার জীবন হতে পারতো যদি সে গ্রামে থাকতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু না এরকম হয়নি। হি হ্যাড টু লিভ হোম, তাকে ঘর ছেড়ে আসতে হয়েছিল উইথাউট টেলিং এনি ওয়ান, কাউকে কিছু না বলে, মানে কাউকে কিছু না বলে হঠাৎই তাকে ঘর থেকে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট, সে বিশ্রাম নেয়নি, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপেল অফ 100 মাইলস, যতক্ষণ না সে 200 মাইল পর্যন্ত রাস্তা চলে আসে। কাপেল মানে হচ্ছে দুই, জোড়া হয়, এখানে দুই হবে, কাপেল অফ 100 মাইলস, এটা থেকেও এমসিকিউ আসতে পারে। সে কত মাইল পর্যন্ত চলে এসে বিশ্রাম নিয়েছিল না, কাপেল অফ 100 মাইলস মানে হচ্ছে 200 মাইল সে পুরো চলে এসেছিল, তাহলে তার গ্রাম ছেড়ে অনেকটা পথ অতিক্রম করে সে কিন্তু শহরে চলে এসেছিল। লাস্ট লাইনে বলছে টু এ ভিলেজার, একটা গ্রামবাসীর কাছে ইট ইজ এ গ্রেট ডিল, এটা হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার। কোন জিনিসটা বড় ব্যাপার, এই যে গ্রাম ছেড়ে চলে আসা। দেখবে যারা গ্রামে বাস করে তাদের যে জন্মস্থান সেটা সহজে তারা ছাড়তে চায় না। শুধু গ্রামে কেন, কেউ কারো জন্মস্থান ছেড়ে যেতে চায় না, কিন্তু সে বাধ্য হয় যেতে, সে রোজগারের আশাই হোক বা অন্য কোনো সমস্যার জন্য হোক যেতে হোক। বলছে গ্রামবাসীর কাছে এটা একটা বিরাট বড় ব্যাপার, অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোট বিটুইন, যেন মাঝখান দিয়ে একটা মহাসাগর বয়ে গেছে। আসলে কিন্তু মহাসাগর বয়ে যায় না, কিন্তু একটা গ্রামবাসীর কাছে নিজের গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া মানে তাদের মনে হবে একটা মহাসাগর টপকে আমাকে যেতে হবে। তো এই যে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী, এর কাছে কিন্তু সেই গ্রাম ছেড়ে আসাটা এরকমই একটা ব্যাপার ছিল। তো এখানে আমি পার্ট 1 শেষ করলাম, ফার্স্ট পেজটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরপর থেকে পার্ট 2তে আমরা গল্পটার আবার সেকেন্ড পার্টটা পড়ব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, আরও ইন্সপায়ার করে এরকম ভিডিও করার জন্য। আর তোমরা কমেন্ট করে জানালে কেমন লাগছে, তাহলে আমাদেরও ভালো লাগে, আবার এরকম ভিডিও করতেও আরও মানে আমরা মোটিভেট হই। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সবকটি গল্প লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তার পাশাপাশি আমি এরপরে এগুলো থেকে এমসিকিউ তোমাদের সলভ করাবো, এবং টেক্সচুয়াল গ্রামার এবং আনসিনের ওপরেও কিন্তু তোমরা ভিডিও পাবে। শুধু সেমিস্টার 1 বলে নয়, এরপরে সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ গিয়ে সেমিস্টার 3 এবং 4-এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে এই গল্পটির পার্ট 2 নিয়ে। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা রিপ্লাই করে সলভ করে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।